to the USA, including ট্রাম্প সরকার নির্বাহী আদেশে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে যে আমদানি শুল্ক বাড়িয়েছে তাতে বাংলাদেশ সহ বিশ্বের ভুক্তভোগী দেশগুলো নতুন করে সংকটে পড়েছে। বাংলাদেশ এতদিন 15% শুল্ক দিয়ে মার্কিন বাজারে রপ্তানি করত। এখন নতুন শুল্ক নীতি অনুযায়ী বাড়তি 37% শুল্ক পরিশোধ করতে হবে। তাতে সব মিলিয়ে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক দাঁড়াচ্ছে 52%, আর 9 এপ্রিল থেকেই তা কার্যকর হতে যাচ্ছে। এমন পদক্ষেপে নড়েচড়ে বসেছে অন্তর্বর্তী সরকারও, শুরু করেছে কথা চালাচালি। তবে গবেষকরা বলছেন শুল্ক কমানোর মাধ্যমেই দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব নয়। উচিত হবে হলো আমাদের দিক থেকে সেটি হলো যে কোন দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কোন ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ এই কাজগুলো করছেন, অর্থাৎ শুল্ক কিভাবে কমাচ্ছেন, বাণিজ্য ঘাটতি কোন দেশ কিভাবে কমিয়ে আনার জন্য নেগোশিয়েট করছেন, এই বিষয়গুলো আমাদের আসলে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন পড়বে। সুতরাং আমাদের জন্য যে জিনিসটি প্রেস সচিব বলছেন যে আমরা মার্কিন শুল্ক কমিয়ে আনার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব, এটি আমার মনে হয় একটি তড়িঘড়ির একটা উদ্যোগ হবে। তার কারণ হলো শুল্ক কমালেই যে মার্কিন বাণিজ্য ঘাটতি অনেক কমে আসবে তা কিন্তু না। ট্রাম্প সরকার যেভাবে শুল্ক নীতির পরিবর্তন এনেছে তাতে বৈশ্বিক নিয়মতান্ত্রিক ব্যবস্থা ভেঙেছে। এ নিয়ে আগামীতে পথ হারাতে পারে বিশ্ব অর্থনীতি, বলছেন গবেষকরা। আমরা দেখছি যে বৈশ্বিক বাণিজ্যের যে একটা রুল বেসড একটা যে সিস্টেম ছিল বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, সেটার আওতায় এটা ক্রমান্বয়ে ভেঙে পড়ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে একটা বড় ভূমিকা পালন করছে। তো এটা একটা নেতিবাচক দিক বৈশ্বিক বাণিজ্য যে সিস্টেম আছে সেই সিস্টেমের নিরিখেও এবং আমাদের রপ্তানির নিরিখে। ডোনাল্ড ট্রাম্পের নয়া বাণিজ্য নীতিতে কেবল বাংলাদেশ নয়, টালমাটাল পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে নতুন করে কৌশল আঁটতে হবে বাংলাদেশের ব্যবসায়ীদের। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এবং নোয়াখালীর ভাষাঞ্চলে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা 12 লাখেরও বেশি, যাদের অধিকাংশ 2017 সালের 25 আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সেনাবাহিনীর গণহত্যা ও নির্যাতন নিপীড়নের মুখে পালিয়ে আসে। তখন মানবিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল, তবে সেই মানবিকতা পরে বাংলাদেশের জন্য বড় সংকটে পরিণত হয়েছে। শুরু থেকেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে সরকার আন্তর্জাতিকভাবে নানা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে এসেছে। রোহিঙ্গাদের ফেরাতে দুদেশের মধ্যে চুক্তিও হয়েছিল, কিন্তু মিয়ানমার একজনও রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। এতে বাংলাদেশের উপর বোঝা কেবল বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে 2018 থেকে 2020 সালে বাংলাদেশের দেয়া আশ্রিত 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। একে কূটনৈতিকভাবে বড় অগ্রগতি মনে করলেও রাজ্যটির পুরো সীমান্ত সহ অধিকাংশ এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে থাকায় পুরোপুরি আশান্বিত হতে পারেনি রোহিঙ্গারা। জাতিসংঘের তত্ত্বাবধানে সেফ জোন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পেলে মিয়ানমারে ফিরবেন, এমনটাই বলছেন রোহিঙ্গা নেতারা। বর্মা গভর্নমেন্ট মদত সাহায্য যদি নবা বিশ্ব আমেরিকা তুললই মারি মগর দূর আড়াল যেতে আনা যাইব আর দেশ ধারে বাংলাদেশ না থাকি রোহিঙ্গা এলাকার কান মাঝে সেফ জোন ওরব আর টুপি দিয়ে আর আলটিমেট সলিউশন ওরব হিয়ান ফোনে আর দিল আনন্দ গিয়ে গই হ্যাঁ দলে আর এখন যাইব। রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণে বহু উদ্যোগ নেওয়া হলেও তা বরাবরই ব্যর্থ। অন্তত এবারের উদ্যোগ যেন সফল হয় প্রত্যাশায় স্থানীয়দের। শুধুমাত্র 1,80,000 না, এখানে প্রায় 14 থেকে 15 লক্ষ রোহিঙ্গা উখিয়া টেকনাফে বসবাস করছে। পর্যায়ক্রমে তাদেরকেও কিভাবে তাদের নিজ দেশে ফেরত নিয়ে যাওয়া যায় সেটির ব্যাপারে উদ্যোগ নিতে হবে। তালিকা হাতে পেলে পরিবারগুলোকে শনাক্তের পর নির্দিষ্ট প্রক্রিয়ায় প্রত্যাবর্ষণ হবে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্ষণ কমিশন। ইতিবাচক এবং আশাব্যঞ্জক একটা দিক আমাদের জন্য এসেছে যে 1,80,000 রোহিঙ্গাকে তারা ক্লিয়ার করেছে। তো এই তালিকা পাওয়া মাত্র পরবর্তী যে পদক্ষেপ, রিপাট্রিয়েশনের অনেকগুলি পদক্ষেপ থাকে, অলরেডি কিছু পদক্ষেপ কিন্তু কমপ্লিট হয়েছে। পরবর্তী পদক্ষেপ মানে ফিজিক্যালি তাদেরকে পাঠানো, সেই পদক্ষেপগুলি গ্রহণ করা হবে। এছাড়া আশ্রিত আরও 70,000 রোহিঙ্গার পরিচয় নিশ্চিতে যাচাই বাছাই চলছে বলে জানিয়েছে মিয়ানমার। ডিবিসি নিউজ ডেস্ক। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প, যতদূর চোখ যায় সবই আশ্রিত রোহিঙ্গাদের আবাস। এসব ক্যাম্পে বেশিরভাগই শিশু, নানা বয়সী শিশু প্রতিটি গলি আর ঘরে। দিন দিন যার সংখ্যা বাড়ছে ব্যাপক হারে।
পরিসংখ্যান বলছে রোহিঙ্গা ক্যাম্পে গড়ে প্রতিদিন জন্ম নিচ্ছে ৯০টিরও বেশি শিশু। আরেক হিসাব বলছে ক্যাম্পগুলোতে বছরে জন্ম নিচ্ছে প্রায় ৩০,০০০ শিশু। এমন উচ্চ জন্মহারে ক্যাম্পগুলোর মোট জনসংখ্যার ৫২ ভাগই এখন শিশু। রোহিঙ্গা নারীরাই অধিক জন্মহারের নানা সমস্যার কথা বলছেন, কিন্তু জন্ম নিয়ন্ত্রণে যেন অনীহাই তাদের। ৫ জন আছে, ৩ জন বিয়া শাদী হয়ে গিয়ে আর 2 জন আছে দাবি আতা। আমার কাছেও তো সেটাই মনে হয়, কম বাচ্চা নিলে তো ভালো। না বুঝে কতগুলা নিচ্ছে আর কতগুলা মানে ওষুধ দারু ব্যবহার করলে অসুখ হয়ে যায়, সেজন্য নিচ্ছে আর। এই জন্মহার নিয়ন্ত্রণের জোর তাগিদ বিশ্লেষকদের। প্রতি বছরে কিন্তু প্রায় 30 থেকে 40,000 নতুন রোহিঙ্গা জন্ম নিচ্ছে ক্যাম্পগুলোর মধ্যে। উখিয়া এবং টেকনাফের জনসংখ্যা 5 লাখ প্লাস, রোহিঙ্গার হচ্ছে ডাবল। আগামী যদি আরও যদি বৃদ্ধি পায়, সুতরাং এটা তো অবশ্যই এটা পরিণত এটা ভাব। সুতরাং আমি মনে করি এখানে জন্ম নিয়ন্ত্রণটা বাধ্যতামূলক করা দরকার বলে আমি মনে করি। বর্তমানে বাংলাদেশে থাকা প্রায় ১৩ লাখ রোহিঙ্গার মধ্যে ৬.৫ লাখেরও বেশি শিশু। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নানাবিধ সমস্যার মধ্যে অন্যতম জনসংখ্যা বৃদ্ধি, যা এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে সামনের দিনগুলোতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সঠিক ব্যবস্থাপনা বড় ধরনের বাধার মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, উখিয়া, কক্সবাজার। ওয়াসার পানিতে ঘুরছে পোকা, ভাসছে ময়লা। এ পানি খাওয়া না গেলেও বাধ্য হয়ে ব্যবহার করছে রাজধানী টিটিপাড়া গোপীবাগের বাসিন্দারা। গত 1 মাস ধরে গোপীবাগ বিশ্ব রোডের পাশেই 15 তলা ভবনের মানুষ ওয়াসার ময়লাযুক্ত পানি ব্যবহার করে পানিবাহিত রোগে ভুগছেন। এ ভবনে 40টি পরিবারের মধ্যে বেশি আক্রান্ত হয়েছেন শিশু বয়স্করা। হ্যাঁ, 1 মাস ধরে তো আরও বেশি সমস্যা। আমার শাশুড়ি আম্মা আছেন, উনি তো বয়স্ক মানুষ, ওনার কিন্তু এই যে এখনো ডায়রিয়া চলছে। ঈদের আগের একদিন আগের থেকে ডায়রিয়া, আমি ওষুধ খাইও আমার কোনো হয় না। সরজমিনে গিয়ে দেখা যায় কল ছাড়লেই বের হচ্ছে ময়লা পানি, যেখানে ঘোরাঘুরি করছে বড় বড় পোকা। দুর্গন্ধ তো নিত্যদিনের। মানে নর্দমার পানি যেরকম ময়লা ওরকমই ময়লা। এটা পুরো রমজান মাস ছিল, কলের মুখে মুখে কাপড় বেঁধে টেঁধে এখন ওইভাবে আমাদের কাজ চালাতে হচ্ছে। এই পানি ব্যবহার করে আমি এবং আমার বিল্ডিংয়ের অনেকেই আমরা অসুস্থ হয়ে পড়েছি। রাজধানীর টিটিপাড়া, মানিকনগর বিশ্ব রোড, গোপীবাগ বিশ্ব রোড থেকে আরকে মিশন রোডের ব্রাদার্স ক্লাবের মাঠ পর্যন্ত এ এলাকায় আনুমানিক প্রায় 1 লাখ লোক বসবাস করেন। এসব এলাকায় পানি সংকটে রান্না ও গোসল করতে সমস্যা হচ্ছে স্থানীয়দের। পানিতে দুর্গন্ধ তো আছেই, এর সাথে একদম ডাইরেক্ট কেঁচো আসতেছে, ময়লা পানির বিষয়টি ওয়াসাকে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি। এর আগে কয়েকবার ওয়াসার পানিতে ময়লা ও পোকা পেয়েছে স্থানীয়রা, কিন্তু স্থায়ী সমাধান করেনি ওয়াসা। এমন অভিযোগের বিষয়ে ঢাকা ওয়াসার দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে বছরের পর বছর নিলামের অপেক্ষায় পড়ে আছে পণ্য বোঝাই প্রায় 8,000 কন্টেনার। আমদানি করা কোনো পণ্য 30 দিনের মধ্যে ছাড় করা না হলে নিলামে তোলার নিয়ম থাকলেও নানা জটিলতায় তা করা যাচ্ছে না। গেল বছরের 27 অক্টোবর বন্দরের এনসিটি ইয়ার্ডে 22 বছর ধরে পড়ে থাকা তেজস্ক্রিয় পণ্য ভর্তি 4টি কন্টেনার এনবিআরের নির্দেশে নিলামে তোলা হয়। 41 লাখ টাকায় চালানটি খালাস দেয় কাস্টমস। আইনি জটিলতা আর কাস্টমসের অবহেলায় অনেকটা অরক্ষিত অবস্থায় পড়ে আছে এসব পণ্য। নিলামযোগ্য কন্টেনার ও গাড়িগুলো দ্রুত সরিয়ে ফেলা হলে নতুন কন্টেনার আনা সম্ভব হবে বলে জানান বন্দরের কর্মকর্তারা। 8-10 হাজার যেখানে কন্টেনার রয়েছে, সেটা এত আসলে স্লথ প্রক্রিয়ায় গেলে এটা অনেক সময় লাগে। সেটাকে ফাস্টার করার জন্য আমরা ওনাদেরকে বলেছি, ওনারাও উদ্যোগ নিচ্ছেন এবং এখন আপনারা দেখছেন যে খুবই ঘন ঘন অকশন যাচ্ছে। বন্দরের ধারণ ক্ষমতার 12% দখল করে আছে কন্টেনারগুলো। এদিকে দীর্ঘদিন পড়ে থাকা কন্টেনার ও গাড়িগুলো সম্প্রতি নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। যেইভাবে আমরা কাজ করতেছি, আসলে এইভাবে করলে খালাস করাটা একটু টাফ হয়ে যাবে। নিলামের প্রসিডিউরটা যদি একটু সোজা করা হয়, তাহলে হয়তো আমরা বেশি পরিমাণে কন্টেনার আমরা রিলিজ করতে পারবো। তো এই বিষয়ে আমরা এনবিআর এর মতামতের জন্য আমরা এনবিআর প্রেরণ করেছি বিষয়টি।
বন্দরের অপারেশনাল কার্যক্রমের জন্য 30% জায়গা খালি রাখতে হয়। 53,518 টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে নিয়মিত নিলাম না হওয়ায় প্রায় সৃষ্টি হয় কন্টেনার জটের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ঈদের আগেই রংপুরে আসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। প্রায় 200 ভ্যানে হাজার নেতাকর্মী নিয়ে কাউনিয়া পীরগাছায় বড় শোডাউন করেন তিনি। এরপর থেকে প্রতিদিনই ব্যস্ত গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক, সামাজিক কাজে। তবে ভোট নয়, পৌঁছে দিচ্ছেন দলের বার্তা, এমন দাবি তার। নির্বাচনে পৌঁছানোর আমরা তখনই ফর্মালি এন্ট্রি নেব যখন নির্বাচনের সময়কালটা ঘনিয়ে আসবে। আমরা মানুষের কাছে যখন যাচ্ছি সেক্ষেত্রে আমরা গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা সেটা মানুষের কাছে উত্থাপন করছি। দলের যে বার্তা সেটা মানুষের কাছে পৌঁছানোই এখন আমাদের কাছে সব থেকে মুখ্য বিষয়। একই সময়ে পঞ্চগড়ে এসে গাড়িবহরের শোডাউন করে সমালোচনার মুখে পড়েন মুখ্য সংগঠক সার্জিস আলম। তবে সব সমালোচনা পিছনে ফেলেই জনগণের কাছাকাছি যাচ্ছেন তিনি। তুলে ধরছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। আমরা এই তরুণ প্রজন্মকে সাথে নিয়ে দেশের জন্য কাজ করব। এতে যত ধরনের মানুষ অসৎ উদ্দেশ্য নিয়ে এতদিন কাজ করেছে তারা ধীরে ধীরে রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হবে। প্রার্থিতা চূড়ান্ত হওয়ায় বিভাগের বিভিন্ন আসনে পোস্টারে ঈদ শুভেচ্ছা জানিয়েছে জামায়াতে ইসলামী। চলছে গণসংযোগ। ছাত্রদের জন্য কাজ করেছি, আমরা এখানে অসহায় হতদরিদ্র মানুষের জন্য কাজ করেছি, আমরা এখানে অসুস্থ রোগীদের জন্য কাজ করেছি, আমরা বানভাসী মানুষের জন্য কাজ করেছি। আগামী নির্বাচনে এই এলাকার মানুষের কাছে যাচ্ছি, প্রতিটা দাঁড়ে দাঁড়ে আমরা পৌঁছানোর চেষ্টা করতেছি। মানুষের ব্যাপক সাড়া আমরা পাচ্ছি। এদিকে উপহার সামগ্রী বিতরণ, শুভেচ্ছা বিনিময় সহ সামাজিক কার্যক্রমে সরব বিএনপি। দলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বিভাগের প্রতিটি জেলায় ঘন ঘন সফর করছেন। দল গুছিয়ে প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনের। আর প্রার্থিতা চূড়ান্ত না হওয়ায় মাঠ ধরে রাখছে সম্ভাব্য ব্যক্তিরা। ঈদের সঙ্গে নির্বাচনের উত্তাপটাও কিছুটা সংযুক্ত হয়েছে এবার। যেহেতু নির্বাচন সমাগত, যারা প্রার্থী হতে চান বা যারা ইচ্ছা প্রকাশ করেন তারা তো জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন। রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে অত্যন্ত আমরা জোরদার করার চেষ্টা করতেছি আগামী নির্বাচনে যাতে আমাদের এই বিভাগ থেকে ভালো ফলাফল আমরা করতে পারি। বিভাগের কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধাতেও তৎপর বিএনপি জামায়াত নেতারা। এসব এলাকায় এনসিপির খুব একটা তৎপরতা চোখে পড়ছে না। তবে আগস্টে পট পরিবর্তনের পর অনেকটা নিষ্ক্রিয় জাতীয় পার্টি। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে 1940 সালে 570 একর জমিতে এই বিমানবন্দর নির্মাণ করে তৎকালীন ব্রিটিশ সরকার। 1965 সালের পাক ভারত যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয় রানওয়ে। পরে 1977 সালে সংস্কার হলেও মাত্র 2 বছর ফ্লাইট পরিচালনার পর যাত্রী সংকটের অজুহাতে 1979 সালে বন্ধ করে দেয়া হয় বিমানবন্দরটি। আর পরিত্যক্ত ঘোষণা করা হয় 1980 সালে। 1994 সালে ফের চালুর উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। তবে সম্প্রতি বিমানবন্দরের বাউন্ডারি ওয়াল নির্মাণ হওয়াতে আশার আলো দেখছেন এলাকাবাসী। এই বিমানবন্দরটা যদি চালু হয় তাহলে এলাকাবাসীর অনেক উন্নতি হবে এবং ভাগ্যের পরিবর্তন হবে। খুব সহজেই আমরা ঠাকুরগাঁ থেকে ঢাকা, চট্টগ্রাম সহ আন্তর্জাতিক বিভিন্ন রুটে চলাচল করতে পারবো এবং ঠাকুরগাঁয়ের উন্নয়ন আরও এক ধাপ এগিয়ে যাবে। বিমানবন্দর চালু হওয়ার কথা আমরা শুনছি বগুড়া বা লালমনিরহাট, সেই সাথে এই ঠাকুরগাঁও যে বিমানবন্দরটা রয়েছে সেটাও চালু করার আমরা জোর দাবি জানাচ্ছি। জেলাবাসীর দাবি আমলে নিয়ে বিমানবন্দরটি চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে জেলা প্রশাসন। জেলাবাসীর দীর্ঘদিনের দাবি থাকায় আমি এই প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। এই বিমানবন্দরটি যদি চালু হয় তাহলে ঠাকুরগাঁওবাসী শুধু না, পঞ্চগড়বাসী, ইভেন নীলফামারীর কিছু লোকজন এই বিমানবন্দরে সুবিধা ভোগ করতে পারবে। ঠাকুরগাঁওয়ের বিমানবন্দরটি চালুর উদ্যোগ নিলে সেটি হতে পারে দেশের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিমানবন্দর। ডিবিসি নিউজ ডেস্ক। ইঞ্জিন সংকটে প্রায় 3 মাস ধরে বন্ধ ময়মনসিংহ মোহনগঞ্জ লোকাল ট্রেনটি। এতে সীমাহীন দুর্ভোগে নেত্রকোনা অঞ্চল ছাড়াও সুনামগঞ্জ ও ময়মনসিংহের একাংশের নানা শ্রেণী পেশার মানুষ। নিম্ন আয়ের মানুষের যাতায়াতে অন্যতম ভরসা এই ট্রেনে করেই অনেকেই পণ্য সরবরাহ করে জীবিকা নির্বাহ করেন। মাত্র 30 টাকায় ময়মনসিংহ থেকে যাওয়া যেত মোহনগঞ্জে।
এখন ট্রেন বন্ধ থাকায় সড়কপথে গুনতে হচ্ছে 300 টাকার বেশি। ভেঙে ভেঙে গেলে আমাদের 300 টাকা 400 টাকার মতো খরচ হয়, এবং শুধু টাকা পয়সাটা তো বিষয় না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের সময়টাও কম লাগতো ট্রেনে যাতায়াতের। এখন আমাদের যাতায়াত করতে হয় বাসে, সিএনজিতে, আমাদের টাকা বেশি লাগে, আমরা সময় মতো পৌঁছাতে পারি না, অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা যাবত জামে পড়ে থাকতে হয়। যাত্রীদের দাবি আবারও চালু করা হোক লোকাল ট্রেনটি। মোহনগঞ্জ লোকাল ট্রেনে এসে সকালেই ক্লাস করে ফেলতে পারতাম, যে কারণে এটি বন্ধ হয়ে যাওয়াতে আমাদের এখন খুবই অসুবিধা হচ্ছে। লোকাল ট্রেনটা চালু হইলে তাদের মোহনগঞ্জের নেত্রকোনা শিক্ষার্থীদের জন্য, তারপরে সাধারণ মানুষের জন্য অনেক সুবিধা হইতো আর কি। ইঞ্জিন সংকট দূর হলে ট্রেন চালু হবে বলছে জংশন রেলওয়ে কর্তৃপক্ষ। আমাদের এখানে র্যাক আছে, স্টাফ আছে, সবই আছে, শুধু নাই ইঞ্জিন। এই ইঞ্জিন স্বল্পতা কেটে গেলেই এই ট্রেনগুলো আবার পুনরায় চালু হয়ে যাবে। দ্রুত সময়ে ট্রেন চালু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। ডিবিসি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী গ্রামের অশীতিপর মনসুর আলী বয়স্ক ভাতার জন্য গাংনী ইউনিয়ন পরিষদে ঘুরেছেন দিনের পর দিন, কিন্তু কার্ড তার কপালে জোটেনি। বয়স্ক ভাতার কার্ডের বদলে তার নামে ইস্যু করা হয়েছে মৃত্যু সনদ, অথচ তিনি দিব্যি বেঁচে আছেন। কথা বলেছেন ডিবিসি নিউজের ক্যামেরায়। আমাকে দোষ সেই করে তাড়িয়ে দেয়, তারপর চৌকিদার যাই আমাকে বলে যে চাচা তোমার সংবাদ ভালো, 6000 টাকা নিয়ে যাও, তোমার কার্ড হয়ে যাবে। এরপরও আমার আর এক সিলেক বুঝিয়েছে যে 3 বার ভাতা পাইয়েছে তোমার আব্বা। আমার সিলেক বললাম যে আমি মরে গেলে আবার মরালো মানুষের ভাতা দেয় কেউ। স্বজনদের অভিযোগ, বয়স্ক ভাতার আবেদন করা হলে ঘুষ দাবি করা হয়, না দেয়ায় মনসুর আলীর তথ্য মৃত্যু তালিকায় উল্লেখ করে সনদ ইস্যু করেছে ইউনিয়ন পরিষদ। ইউনিয়নে আসলাম, এসে মারুফকে আর চেয়ারম্যানকে এক জায়গায় দাঁড় করালাম, দাঁড় করে বসালাম, বলছে আঙ্কেল এমন হয়েছে, তা আসলে এটার উদ্দেশ্যটা কি? চেয়ারম্যান একেবারে দাঁড়িয়ে গেল, বলছে এই বিষয়ে আমি কিছু জানি না, আমার কাছে আসবা। শুধু এ ঘটনায় নয়, জনপ্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। ভোটের এই আইডি কার্ডের সমস্যা হলো, তো সাথী গেল, যে কেনে গেল তাই টাকা চাইলো খালি। বর্তমান যে আছে সে কয় যে 20 বছর হলেই হবে, কিন্তু সেই সময় আমাকে কয় যে 21 বছর। অভিযোগের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে না পারলেও কর্মচারীদের উপর দায় চাপালেন ইউপি চেয়ারম্যান। মেম্বারকে ডাইলাম, ডাকার পর বলছে, আমি বললাম, সে বলছে যে না আমি এসব করিনি। আমি তাহলে তোমার চৌকিদার তোমার নাম করছে, তখন সে যায় সেই গ্রামে বসে সামাজিকভাবে সে চৌকিদার তার কাছে ক্ষমা চেয়েছে যে আবার যে লোক ওই টাকার কথা বলি সে বলেছে মেম্বারের কথা আমাকে বলিনি, আমি আমার ইচ্ছা মতো আমি বলি না। কর্মস্থলে গিয়ে পাওয়া যায়নি অভিযুক্ত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মারুফ হাসানকে। মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও বারবার কেটে দেন। আমি ইমিডিয়েট এসছি, জয়েন করছি, এখন মানে কর্মকাণ্ডের সাথে অ্যাডজাস্ট হতে পারিনি। কম্পিউটার কাজে একটু অদক্ষ আছি, কাজগুলো ওরাই করে, সহকারী আছে, কম্পিউটার কাজ আমার কাজ না। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসনের। এগুলো তো এখন অনলাইনে ইস্যু হয়, এখন কিভাবে হয়েছে এই জিনিসটা আমি তলিয়ে দেখার জন্য ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়েছি, এবং সেটা এই দায়ী ব্যক্তির উপর অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। গাংনী ইউনিয়ন পরিষদে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির প্রকল্পেও রয়েছে 9/6 অভিযোগ। ডিবিসি নিউজ ডেস্ক।